আসসালামু আলাইকুম। আজ ২৬শে জুন ২০২৬ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলকে হুঙ্কার দেওয়ার পরই বন্ধ হয় পাক সেনা প্রধানকে হত্যার অভিযান। হঠাৎ পাকিস্তানে ঢুকে গেল ভারতীয় বিমান, এরপর যা ঘটল। চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশ নিয়ে বিপুল প্রত্যাশা। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার মাঝেই ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি দেয় পাকিস্তান। সুইজারল্যান্ডের বৈঠকে মোসাদের তরফে পাক সেনাপ্রধান আসিম মুনির ও তার দলকে হত্যার ষড়যন্ত্র সামনে আসতেই এমন হুঙ্কার দিল ইসলামাবাদ। ইসরায়েল কর্তৃক মুনিরকে হত্যার ষড়যন্ত্রের চাঞ্চল্যকর এমনই দাবি করেছে ব্রাজিলের এক সাংবাদিক। যদিও এই বিষয়ে ইসরায়েল বা পাকিস্তান কেউই মুখ খোলেনি। ইরান আমেরিকা প্রথম শান্তি আলোচনা হয় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ইরান আমেরিকা ও মধ্যস্থতাকারী পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হন সুইজারল্যান্ডের জেনেভা শহরে। পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের মতোই সেখানে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ব্রাজিলের সাংবাদিক ও ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ পেপে স্কোবরের দাবি, সেখানেই মুনিরকে খুনের পরিকল্পনা করেছিল মোসাদ। এক পডকাস্টের সাক্ষাৎকারে ওই সাংবাদিক বলেন, কোনোভাবে এই তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থার কাছে আসে। এরপর মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলকে পাল্টা হুমকি দেয় তারা। বলা হয়, তোমরা যদি আসিম মুনির বা আমাদের প্রতিনিধি দলের কারো কোনো ক্ষতি করার চেষ্টা করো, তবে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেওয়া হবে। এই বিতর্কের সূত্রপাত হয় লেবানিজ অস্ট্রেলিয়ান রাজনৈতিক বিশ্লেষক মারিও নওফালের একটি পডকাস্ট থেকে। সেখানে সাক্ষাৎকার দেওয়া সাংবাদিক এসকোবার বিশ্বস্ত গোয়েন্দা তথ্যকে উদ্ধৃত করে বেশ কিছু গুরুতর দাবি করেন। এসকোবারের মতে, পাকিস্তানি সামরিক বাহিনীর কাছে নির্দিষ্ট তথ্য ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে মোসাদ সুইজারল্যান্ডের বার্গেনস্ট রিসোর্টে আসিম মুনির ও তার প্রতিনিধি দলের সদস্যদের হত্যার ছক করছে। দাবি করা হয়েছে, এরপরই ওমানের মাধ্যমে ইসরায়েলকে পাল্টা হুমকি দেয় পাকিস্তান। এরপর আর এই বিষয়ে অগ্রসর হয়নি মোসাদ। উল্লেখ্য, ইরান ও আমেরিকার যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান ও কাতার। সুইজারল্যান্ডে এই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা। সেখানে এই ধরনের কার্যকলাপের তথ্য সামনে আসতেই শোরগোল পড়ে। যদিও ব্রাজিলের সাংবাদিকের এহেন দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো। এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি তুলে ধরে পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি, এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সুইজারল্যান্ড সফর নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। সেখানকার প্রশাসনের তরফে কোনো রকম নিরাপত্তা সতর্কতাও জারি হয়নি। কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই পাকিস্তানে ঢুকে পড়ল ভারতের বিমান। পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সতর্কবার্তার পর এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি ফিরে এলেও এই ঘটনায় নড়ে চড়ে বসেছে ভারত সরকার। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি অভিযুক্ত পাইলটকে ডিউটি রস্টার থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিসিএ এর তরফে এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও তার সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে। সোমবার এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি থেকে অমৃতসরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু অমৃতসর বিমানবন্দরে অবতরণের সময় ঘটে বিপত্তি। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী বিমানটি আটারির কাছে আন্তর্জাতিক সীমান্ত সামান্য অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করে ফেলে। যদিও কিছুক্ষণের মধ্যেই বিমানটি ফের ভারতের আকাশে ফিরে আসে। জানা গেছে, 2 মিনিটের কম সেটি পাকিস্তানের আকাশ সীমায় ছিল। সেখানে থেকে সতর্কবার্তা আসার পর অমৃতসরে নামার ঝুঁকি না নিয়ে দিল্লিতেই ফেরে বিমানটি। এরপর দিল্লি থেকে ফের রওনা দিয়ে রাত 2টা 20 নাগাদ অমৃতসরে অবতরণ করে বিমানটি। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাত 9টা 18 মিনিটে দিল্লি থেকে উড়েছিল বিমানটি। 1 ঘন্টার মধ্যে অমৃতসরে অবতরণের কথা ছিল। তবে বিমানটি নেভিগেশন সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় সেটি পথ হারিয়ে ফেলে। বিমানবন্দরের কর্মকর্তা ভূপেন্দ্র সিং এর মতে, বিমানটি পাকিস্তানের আকাশসীমার প্রায় 1.5 মাইল ভেতরে ঢুকে পড়েছিল। এই ঘটনাকে সামান্য ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এটি অস্বাভাবিক কিছু নয়। তবে পাকিস্তান থেকে ফেরার পথে বিমানটিকে অমৃতসরে কেন থামানো হয়নি, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেরার পথে বিমানটি স্থিতিশীল অবস্থায় ছিল না, তাই সেটিকে ফেরত পাঠানো হয়। বিমানবন্দর কর্মকর্তাদের মতে, পাইলটকে ভারতের আকাশসীমার অনেকটা ভেতরে 13 ডিএমই পয়েন্টের ওপর চক্কর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু পাইলট বিমানটিকে সামনে এগিয়ে নিয়ে যান এবং এরপর বাম দিকে মোড় নেন, যার ফলে বিমানটি পাকিস্তানে প্রবেশ করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গ।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানো, রপ্তানি বহুমুখীকরণ এবং দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের রপ্তানি পণ্যের পরিধি বাড়াতে হবে। এই লক্ষ্যে তিনি বাংলাদেশ থেকে তাজা আম, কাঁঠাল, পেয়ারা, জলজ পণ্য, কাঁচা চামড়া, পাটজাত পণ্য এবং ঔষধ আমদানির বিষয়টি বিবেচনার জন্য চীনের প্রতি আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও শিল্প উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি বিদ্যমান শিল্প কারখানার আধুনিকায়নেও চীনের সহযোগিতা প্রয়োজন। এর জবাবে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বাংলাদেশ থেকে আরও বেশি মানসম্পন্ন পণ্য আমদানিতে চীন আগ্রহী। একই সঙ্গে তিনি বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান খাতে সহযোগিতা সম্প্রসারণের আশ্বাস দেন। এর আগে বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এর সঙ্গে বৈঠকে একাধিক সহযোগিতা চুক্তি সই করে বাংলাদেশ। এসব চুক্তির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ 2016 সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI-এ যোগ দেয়। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের কাছে চীনের ঋণের পরিমাণ প্রায় 6.2 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া চীন ভিত্তিক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশকে আরও প্রায় 2.3 বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। তুলনামূলকভাবে ভারতের ঋণের পরিমাণ প্রায় 1.6 বিলিয়ন ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বাংলাদেশে চীনা কোম্পানিগুলোর মোট বিনিয়োগের পরিমাণ প্রায় 7.7 বিলিয়ন ডলার, যার প্রায় অর্ধেকই জ্বালানি খাতে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিদেশে বড় অবকাঠামো প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে চীন আরও সতর্ক অবস্থান নিয়েছে। বেইজিং ভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জ্যেষ্ঠ বিশ্লেষক চিম লি বলেন, বর্তমানে চীন এমন প্রকল্পে বেশি আগ্রহী যেগুলো গুরুত্বপূর্ণ আঞ্চলিক যোগাযোগ করিডোর হিসেবে গড়ে তোলা সম্ভব। সেই বিবেচনায় বাংলাদেশ, মধ্য এশিয়া বা মিয়ানমারের মতো কৌশলগত করিডোর সুবিধা না দেওয়ায় চীনের অর্থায়নের ক্ষেত্রে কিছুটা সংযত অবস্থান দেখা যাচ্ছে। এ পর্যায়ে জানাচ্ছি ইরান প্রসঙ্গ। যুদ্ধ থেকে বেঁচে গিয়ে এবং চলমান শান্তি আলোচনায় আরও শক্তিশালী অবস্থানে উঠে এসে ইরানে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বৃহত্তর জাতীয় ঐক্যের চেতনায় রূপান্তরিত হচ্ছে। যদিও দেশটি অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক বিভাজনের সম্মুখীন, কিন্তু বাইরের চাপের বিরুদ্ধে ইরানকে রক্ষা করার জন্য এই ঐক্য একটি সাধারণ ভিত্তি গড়ে তুলেছে। ইরান সরকার ও এর সমর্থকরা প্রাক্তন বিক্ষোভকারী এবং তরুণ ইরানিদের জাতীয় স্থিতিশীলতা ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি সমর্থন প্রকাশের ভিডিও প্রচার করছে, যেখানে এ দেশটির বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধের মুখে প্রতিরোধ সরকারের ঐতিহ্যবাহী সমর্থকদের ছাড়িয়েও বিস্তৃত হয়েছে। কয়েক সপ্তাহ ধরে অনলাইনে এমন ভিডিও প্রকাশিত হচ্ছে যেখানে যুদ্ধের পর হিজাব বিরোধী বিক্ষোভকারীদের যুক্তি দিতে দেখা যাচ্ছে যে ইসলামী প্রজাতন্ত্রের কোনো বিকল্প নেই। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে একটি হলো সরকারপন্থী গণমাধ্যম এবং অনলাইন প্রচারাভিযানে বোরকাবিহীন নারীদের উপস্থিতি। যদিও দেশটিতে হিজাব আইনত বাধ্যতামূলক এবং এর লঙ্ঘনের জন্য এখনো শাস্তি হতে পারে, তবে এখন অনেকেই এই নিয়ম অমান্য করছেন এবং তেহরান ও গ্রামীণ শহরগুলোর রাস্তায় পর্দাবিহীন নারী একটি সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে। অন্য ভিডিওগুলোতে দেখা গেছে যারা একসময় ইরানের ধর্মতান্ত্রিক সরকারের সমালোচনা করত, সেই বিদ্রোহী আধুনিক তরুণ সমাজ নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনিকে প্রশংসা করছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ডন এর ইরান বিশ্লেষক অমিদ মেমারিয়ান বলেছেন, কয়েক দশক ধরে বাধ্যতামূলক হিজাব ইসলামী প্রজাতন্ত্রের সমর্থক এবং এর বিরোধীদের মধ্যে অন্যতম গভীর বিভেদ রেখা ছিল। যুদ্ধের পর দেশের প্রধান রাজনৈতিক ও সামাজিক বিভেদ রেখাটি বদলে গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও নারীদের সামরিক অংশগ্রহণের ওপরও আলোকপাত করছে এবং বারবার হিজাববিহীন নারীদের সরকারপন্থী সমাবেশে অংশ নিতে দেখিয়েছে। সাম্প্রতিক যুদ্ধে রাষ্ট্রীয় টেলিভিশনে নারীদের সামরিক কুচকাওয়াজ দেখানো হয়েছে, যেখানে গোলাপি রঙের বন্দুক ও গোলাপি রঙের জিপ ছিল। কিছু সমর্থক এই ছবিগুলোকে 2022 সালে মাহসা আমিনীর মৃত্যুর পর সৃষ্ট অস্থিরতার পরবর্তী জাতীয় পুনর্মিলনের প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন, যা দেশটিতে নারী জীবন স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছিল। ব্র্যান্ডেইস ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিষয়ক ইতিহাসবিদ নাগমেহ সোহরাবি বলেছেন, ইরান অতীতে মূলত সরকারপন্থী ও সরকার বিরোধী শিবিরে বিভক্ত ছিল। গত মাসে এই বিতর্ক সরকারি মহলে পৌঁছায় যখন ইরানের বিচার বিভাগ বাড়িতে এক হিজাববিহীন নারীর ছবি প্রকাশের জন্য ইআরএনএ এর সম্পাদককে তলব করে।
তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পক্ষে অবস্থান নেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যেসব নারীকে নিয়ে একদিন বলা হতো তাদের গ্রেপ্তার করা উচিত, সেই নারীদেরই আপনারা সর্বোচ্চ নেতার ছবি হাতে ধরে থাকতে দেখিয়েছেন। আমাদেরকে পার্থক্যগুলো মেনে নিতে হবে এবং এসব পার্থক্যকে শত্রুতাপূর্ণ হিসেবে দেখা উচিত নয়। মেমারিয়ান বলেন, অতীতে বাধ্যতামূলক হিজাব নিয়ে ইরানিদের অবস্থান প্রায় সামাজিক স্বাধীনতা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ছিল, কিন্তু এখন যুদ্ধের বিরুদ্ধে নিজেদের পাশে দাঁড়ানো মানুষের ক্ষেত্রে সরকারের অনুগতরা এসব পার্থক্য উপেক্ষা করতে প্রস্তুত। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পরই ক্রমবর্ধমান ইসলামীকরণ ঠেকাতে দেশ জুড়ে আজান নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক। ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের এই দেশটির অভিবাসন মন্ত্রী মর্তেন বোদস্কভ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। ড্যানিশ সংবাদ সংস্থা রিত জাউকে দেওয়া সাক্ষাৎকার দিয়েছেন রোদস্কভ। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এবং ডেইলি টেলিগ্রাফ সেই সাক্ষাৎকারের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে। রোদস্কভ বলেছেন, ক্রমবর্ধমান ইসলামীকরণ ডেনমার্কের জনপরিসরের অনেকটা অংশ দখল করে নিচ্ছে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার 5% ইসলাম ধর্মাবলম্বী এবং মুসলিমরা ডেনমার্কের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়েছে। ডেনমার্কের বাড়িঘরের ছাদ থেকে আজানের আহ্বান শোনা যাওয়া উচিত নয়, রিৎজাউকে বলেন বোদস্কভ। এমন এক সময় অভিবাসন মন্ত্রী এই মন্তব্য করলেন যে সময় প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের নির্দেশে অভিবাসন নীতি ব্যাপকভাবে কঠোর করছে ডেনমার্ক। ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বর্তমান ডেনমার্কের অভিবাসন নীতি সবচেয়ে কঠোর। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ডেনমার্কের সরকারের সামনে কিছু আইনি চ্যালেঞ্জ রয়েছে, কারণ দেশটির সংবিধানে জনগণের মুক্তভাবে ধর্মচর্চার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সমালোচকদের যুক্তি, এই পরিকল্পনা একটি নির্দিষ্ট ধর্মকে অসামঞ্জস্যপূর্ণভাবে লক্ষ্যবস্তু করেছে এবং এটি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে। তবে সেই চ্যালেঞ্জ খুব শক্তিশালী হবে বলে মনে হয় না, কারণ সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ জুড়ে অভিবাসী বিরোধী মনোভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আজান ও হিজাব পরিধানের মতো ইসলামিক প্রথাগুলো সমালোচনার মুখে পড়েছে। এর আগে চলতি 2026 সালের শুরুর দিকে পার্লামেন্ট আইন পাশ করে দেশ জুড়ে মুখ ঢাকা হিজাব নেকাব নিষিদ্ধ করেছে ডেনমার্কের সরকার। রিত জাউকে দেওয়া সাক্ষাৎকারে ডেনমার্কের অভিবাসন মন্ত্রী বলেছেন, ডেনমার্কে ইসলামীকরণের কোনো সুযোগ নেই। ডেনমার্কে ঘুরে বেড়ানোর সময় যদি আপনার মনে হয় যে আপনি ইসলামাবাদের কোনো উপশহরে এসে পড়েছেন, তাহলে খুব সমস্যা। এবার ফুটবল বিশ্বকাপের খবর। আক্রমণ পাল্টা আক্রমণ, গোল পাল্টা গোলে ম্যাচ হয়ে উঠল রোমাঞ্চকর। উত্তাপের সেই লড়াইয়ের ফয়সালা হলো ম্যাচের শেষ শটে। কান আয়ানের সেই গোলেই যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে জয় তুলে নিল তুরস্ক। লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় শুক্রবার ডি গ্রুপের ম্যাচে বিশ্বকাপে স্বাগতিকদের 3-2 গোলে হারিয়েছে তুরস্ক। 2002 সালের পর এই প্রথম বিশ্বকাপে জয় পেল তারা। হারলেও গ্রুপ সেরা হয়ে যুক্তরাষ্ট্রের নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল আগেই। অন্যদিকে জিতেও পয়েন্ট তালিকার তলানিতে থেকে বিদায় নিল তুরস্ক। গ্যালারি মাতিয়ে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। মাত্র 134 সেকেন্ডে অস্টন ট্রাস্টি যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। এটি যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল। 2014 বিশ্বকাপে ঘানার বিপক্ষে 30 সেকেন্ডে গোল করেছিলেন ক্লিন্ট ডেম্পসে। জবাব দিতে সময় নেয়নি তুরস্ক। 10 মিনিটে আর্দা গুলার সমতা ফেরান। এরপর 31 মিনিটে অর্কুন কোকুচু গোল করে তুরস্ককে এগিয়ে দেন। বিরতি থেকে ফিরে 4র্থ মিনিটেই বারহাল্টার দুর্দান্ত শটে স্কোর লাইন 2-2 করেন। গ্যালারিতে তখন উল্লাসের জোয়ার। এরপর গোলের জন্য মরিয়া লড়াই চালিয়েছে দুই দল। চুল পরিমাণ ছাড় দেয়নি তুরস্ক। আক্রমণে তারা বাড়ায় গতি। এরপর শেষ মুহূর্তের সেই নাটক। ম্যাচের যোগ করা সময়ের 8ম মিনিটে জটলার মধ্যে গোল মুখে বল পেয়ে জালে ঠেলে দেন কান আয়হান। স্তব্ধ হয়ে যায় সোফিয়া স্টেডিয়ামের গ্যালারি। উল্লাসে ফেটে পড়ে তুরস্ক শিবির। গোলের সঙ্গে বাজে ম্যাচের শেষ বাঁশিও। শেষ 32-এ যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। একই সময় অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের মধ্যকার ডি গ্রুপের অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এই দুই দলের পয়েন্ট সমান 4 করে। তবে গোল ব্যবধানে এগিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ভালো সম্ভাবনা আছে প্যারাগুয়েরও। সেরা 8 দলের একটি হিসেবে শেষ 32-এর টিকিট পেতে পারে তারা। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। কাউকে কখনো জোর করবেন না। এই ধরুন আমরা যখন বাজারে যাই, আমাদের কাছে কোনো কিছু বিক্রি করার জন্যে বিক্রেতারা কিন্তু অনেক জোর জবরদস্তি করে। ব্যক্তিগত জীবনে আপনি কাউকে অনুরোধ করতে পারেন, তাকে বোঝাতে পারেন, কিন্তু
জোর জবরদস্তির পর্যায়ে যাবেন না। একটা কাজের ক্ষেত্রে আপনি কারো সহায়তা চাইতে গিয়ে জোর করবেন না। কাউকে সুপথে ফেরাতে গিয়ে জোর করবেন না, কারণ জোর করলে হিতে বিপরীত হয়। বরং আপনি বোঝার জন্য সময় দিন, সেই ব্যক্তি যেন উপলব্ধি করেই সঠিক পথে ফিরে আসে বা আপনার পাশে দাঁড়ায় বা আপনাকে অনুভব করে, সেই সুযোগটি দেওয়া উচিত। সেই জন্যে জীবন থেকে জোরাজোরি, জোর জবরদস্তি এই শব্দগুলো আজ থেকে ফেলে দিন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।